শরীফ ওসমান হাদির ঘটনায় আমরা আবারও নাটকীয় মোড় লক্ষ্য করছি। পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। আমরা প্রথমে যে সন্দেহ সংশয় করেছিলাম এগুলো কিচ্ছু না, আস্তে আস্তে সামনে আসছে। ইউনূস সরকার এবার নড়ে চড়ে বসেছে, আসল জায়গায় হাত দিচ্ছে, আসল জায়গায় ইঙ্গিত দিচ্ছে। আজিব সেনাপ্রধান এবং ইউনূস সরকারের মধ্যে বিরাট ফাটাফাটি লেগে গেছে। এতদিন আপনারা শুনতেন শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ, শুটার ভারতে পালিয়েছে। না, সরকার এখন ফিল করছে, আমি আসছি ডিটেলস, এটা ডিজিএফআই এর কাজ এবং তার সাথে ওয়াকার জড়িত থাকতে পারে। এবং ভারতে পালিয়ে গেছে এই ন্যারেটিভ ওয়াকার বাহিনী ডিজিএফআই বাজারে প্রচার করেছে, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চেষ্টা করেছে এবং দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ নাটক। এটা সামনে আসছে। দর্শক দেখেন, হিসাব মিলিয়ে দিই। এর মানে কি ওই পিনাকি যেটা বলেছে ওইটাই, এটা নিছক জাস্ট পুরোপুরি অ্যাবসলিউটলি আওয়ামী লীগের প্ল্যান ওসমান হাদিকে হত্যা করা, নট নেসেসারিলি দ্যাট। এটা ডিজিএফআই ওয়াকার বাহিনী করতে পারে। এবং ভিপি নুরের উপর হামলাটা দেখেন কি রহস্যজনক। ভিপি নুরের উপর ক্যামেরার সামনে হামলা হলো, তারা তো আর পালিয়ে যায়নি। কারা হামলা করেছে, কে কতটুকু আঘাত করেছে, কার আঘাতে কত পার্সেন্ট রক্ত ঝরেছে, এটা আইডেন্টিফাইড। কিন্তু কোনো বিচার নাই। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, সব একদম ধামাচাপা। মানে কি, এটা সরাসরি ডিজিএফআই পরিকল্পিত ভাবে করেছে এবং ভিপি নূরকে মেরে পার পেয়েছে বলেই ওসমান হাদিকে, অর্থাৎ আওয়ামী লীগকে এখানে ব্যবহার করেছে। আওয়ামী লীগ তো ব্যবহৃত তো রাজি হবেই, ভারত এখানে আছে, কিন্তু আসলে একদম বেসিক পরিকল্পনাকারী কুড বি ডিজিএফআই। ইউনূস সরকার হয়তো জানেন, যার ফলে শরীফ ওসমান হাদির জানা যায় যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বিচার করবেনই, অ্যাটর্নিকে সবাইকে ধরা হবে, এরকম কোন দৃঢ় ঘোষণা দিতে পারেন নাই। তখনই সন্দেহ হয়েছে যে এমন কোন সত্যি ঘটনা ঘটিয়েছে যার কাছে হয়তোবা ইউনূস সরকার অসহায়। এখন যে ঘটনা ঘটেছে, ইনকিলাব মঞ্চ তো আঙ্গুল বাঁকা করেছে, পুরো জাতি ইনকিলাব মঞ্চের সাথে আছে। তারা প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, তারপর আরেকটু বাড়িয়ে দিয়েছে যে জবাব দিতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। খোদা বক্সকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে। তো বাধ্য হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল, কিন্তু সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন না। এটা থেকে স্পষ্ট যে একটা প্রক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা তো পদত্যাগ করতে পারেন, অথবা মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে পারেন। হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া, হতে পারে জাস্ট দপ্তর পাল্টানো, স্বরাষ্ট্র উপদেষ্টা পদটা অন্য কাউকে দেওয়া, এটাও হতে পারে। তবে নতুন কাউকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম। পুরনো যারা আছে তাদের মধ্যেই দায়িত্ব বন্টন করে দেওয়া হতে পারে, যারা জাতীয় উপদেষ্টা, দ্যাট কুড বি। কারণ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য বা স্বরাষ্ট্র উপদেষ্টার যে মুভমেন্ট, তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না। তো এখন এই সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি একটা কথা বলেছে, খন্দকার রফিকুল ইসলাম, তার দাঁড়িয়ে আছে। অবশ্য বিএনপি বা ভারতের দালালরা কারো দাড়ি দেখলেই তাকে জামাত সন্দেহ করে। আরো বেশ কয়েকজন ডিআইজি আমি চিনি ব্যক্তিগতভাবে, ভালো সম্পর্ক, অত্যন্ত পেশাদার লোক। একজন ডিআইজির কথা আমি বলি, অত্যন্ত পেশাদার লোক, আমাকে পছন্দ করেন, আমি তাকে পছন্দ করি। আমি তাকে একটা কাজে ফোন দিয়েছি, তা তিনি বললেন যে কাজটা আমি করে দিতে পারি, কিন্তু আপনি আমার মহব্বতের লোক, এই কারণে আমি কাজটা করব না। কেন করব না? যে তাহলে আমার পেশাদারিত্বের সাথে এটা একটু কন্ট্রাডিক্টরি হয়, যে আমাকে তুমি বলে যে তুমি আমার কাছের লোক, এই কারণে মনে হয় আমি কাজটা করে দিয়েছি, অথচ কাজটা বৈধ। কারো রেকমেন্ডেশনে আমি কোনো কাজ করবো না, আমি সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করবো। এবার এতটা সব আমি স্যালুট জানিয়েছি যে ভাই আপনাকে স্যালুট, আমার কাজ দরকার নেই। এরকম নির্দলীয় নন পার্টিশন, হ্যাঁ তার দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, নামাজিদের প্রতি তার একটা ভালো লাগা আছে, কিন্তু পেশাদারিত্বের জায়গায়
কোনো নামাজি বেনামাজি তিনি আলাদা ডিস্টিংগুইশ করেন এবং কারো কথা শুনবেন না, তিনি তার মতো করে কাজ করবেন সততার সাথে। এই লোকগুলোকে জামাত ত্যাগ দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এখন এই যে খন্দকার রফিকুল ইসলাম, তার সাথে কোনো পরিচয় নেই, তবে তার দাঁড়িয়ে আছে, ভালো লেগেছে। দাঁড়িয়ে থাকলে আপনি ধরে নেন বিএনপি বন্ধুরা তাকে জামাত ত্যাগ দেয়। তিনি বলছেন শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে, এখনো সবশেষ অবস্থা নিশ্চিত নয়, বিভিন্নভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। এর মানে ভারতে পালিয়ে যাওয়া এটা কারা করেছে, এটা স্পষ্ট হয়ে গেছে দিবালোকে নেয়। এটা ডিজিএফআই প্রচার করেছে জুলকারনাইন সাহেবের মাধ্যমে, ডিজিএফআই এজেন্টের মাধ্যমে। জুলকারনাইন সাহেব কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট না, তিনি ডিজিএফআই একজন এজেন্ট। ডিজিএফআই যা বলে ওইটা পাবলিশ করে দেন। তার প্রত্যেকটা কর্মকাণ্ডের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে। ওটা কোনো সাংবাদিকতা, কোনো ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে না, একদম ডিজিএফআই যা বলে ওটা কপি করে দেন। ডিজিএফআই হাতে যে সব ভিডিও আছে ওইগুলো সব জুলকারনাইন সাহেবের কাছে আছে, এটা স্পষ্ট। ডিজিএফআই আটক করে যারদের ফোন থেকে যা নিয়েছে সব সাহেবের কাছে আছে। এই সাহেবের মাধ্যমে ডিজিএফআই প্রচার করিয়েছে যে খুনি পালিয়ে গেছে, অথচ বাংলাদেশ সরকার বা সরকারের কোনো বাহিনী, কোন ইন্টেলিজেন্স কেউ নাকি জানে না, কিন্তু ও আকারে পদবালক জানে। এটার অর্থ কি, এটার মিনিং কি, এটা থেকে বোঝা যায় দর্শক যে ডিজিএফআই নাটক সাজিয়েছে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে। এর মানে এর সাথে ডিজিএফআই কোনো না কোনো ভাবে সম্পৃক্ত থেকে থাকতে পারে। আর ইউনূস সরকার এতদিন এটা বলেনি, এখন বলছে যেটা নাটক হতে পারে। এখন এইটা আবার ডিজিএফআই টের পেয়েছে যে না, যদি আসলে ভারতে না যেয়ে থাকে। এবং আমি আরেকটা আলোচনা করেছি যে এটা একটা সুখবর যে ভারতে থাকলেও জাতিসংঘ বা সবাই যেরকম সোচ্চার হয়েছে, ওই শুটারকে ফেরত আনার একটা সম্ভাবনা আছে, অথবা শুটারকে যেভাবে দেশের মধ্যে থাকলেও গ্রেপ্তার করা হতে পারে। এবং মহারাষ্ট্রে অমুক্ত এইসব নাটকও তারা সাজিয়েছে। সেই জায়গায় দর্শক তারা এখন মানে বুঝতে পারছে যে ডিজিএফআই নাটক এইসব এগুলো সব সরকার টের পেয়েছে। এইসব নাটকে সরকার কনভিন্স না, সরকার এটা বিচার করবেই, হয়তো বাধ্য হবে সরকার বিচার করতে। এই কারণে তারা বলছে যে অপরাধী ভারতে গেছে, কিন্তু তাকে ভারত পুশব্যাক করতে পারে, এর ফলে বাংলাদেশের হাতে ঠেলে দিতে পারে, তারপর গ্রেপ্তার করে সরকার বলবে যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছে। এই কথাগুলো বলছে। এর মানে পুরো নাটকীয় বোর। আপনারা হয়তো শীঘ্রই দেখবেন যে বাংলাদেশের কোন জায়গা থেকে সে শুটার গ্রেপ্তার, এবং ভারত থাকলেও সেখান থেকে ভারত ধরে আনুষ্ঠানিকভাবে হোক অথবা অনানুষ্ঠানিকভাবে হোক পুশব্যাক করে, আনুষ্ঠানিকভাবে মানে তারা গ্রেপ্তার করে এক্সট্রাডিশন ট্রিটি আন্ডারে ফেরত দেওয়া। এটা একটা প্রসিডিউর আছে, টাইম লাগে। আর দ্রুত রাতে যেরকম শেখ মুজিবের এক হত্যাকারীকে ফেরত দিয়েছিল, ভারত ফেরত দিয়েছে গোপনে, প্রসিডিউরাল কোন ছাড়া। আর তারা বলছে যে গাবতলী এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আসলে কিছু না, গাবতলী এলাকায় সে জীবনও আসেনি, ওটা ভারত তাকে পাঠিয়েছে, নাটক সাজিয়েছে। যেভাবে হোক না কেন এটা আপনারা দেখতে পারেন। মানে তাহলে ইউনূস সরকার ভিতরে ভিতরে টের পেয়েছে বা বিশ্বাস করতে শুরু করেছে, যেহেতু বলেছে যে ভারত যাওয়া বা নাটক হতে পারে, ডিজিএফআই বা ওয়াকারকে সন্দেহ করে থাকতে পারে। প্রথম আলো ডেইলি স্টারের মাধ্যমে বিএনপির রহস্য ফাঁস হয়ে গেছে, এবং এর মধ্য দিয়ে আরেকবার স্পষ্ট হলো যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। ভালোভাবে বিএনপি প্রথম আলো ডেইলি স্টারের মাধ্যমে ইন্ডিয়ার ফাঁদে পড়েছে, যেটা অলরেডি আপনারা দেখেছেন। আপনাদেরকে বিভিন্ন আলোচনায় দেখিয়েছি যে আনন্দবাজারের রিপোর্ট, খালেদা পুত্রের ভরসা দিল্লির সাথে বন্ধুত্ব এবং মুক্তিযুদ্ধ ব্যবসা, এছাড়া খালেদা পুত্র তারেকের কোনো ক্যাপিটাল নেই। তো দর্শক, এই জায়গায় বিএনপিকে নিয়ে যখন নানান সন্দেহ সংশয়, শরীফ ওসমান হাদি ইস্যুতে যখন বিএনপি কার্যত ফেসে গেছে, বিএনপি যে ভারতের দালাল, ভারতের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারে না, বিষয়টা যখন জনপরিসরে এস্টাবলিশড হলো, এমনকি শরীফ ওসমান হাদিকে ধারণ করতে পারে না, তাকে গ্লোরিফাই করতে পারে না, তাকে মিডিয়া থেকে ব্ল্যাক আউট করার ষড়যন্ত্র করে। কেন? যে শরীফ ওসমান হাদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জনতার ভয়ে কিছু সামান্য পার্টিসিপেশন বিএনপি দেখেছেন, আসলে বিএনপি সিরিয়াসলি ওসমান হাদির বিরুদ্ধে। তো দর্শক, এই জায়গায় বিএনপি আরেকটা ঘটনা ঘটিয়েছে যেটা পায়ে কুড়াল মারার মতো।
তারেক রহমান দেশে আসবেন এটা নিয়ে একটা মত বিনিময় কি করেছে, সেখানে উপস্থিত ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদক মাহফুজ আলম, ডেইলি স্টার সম্পাদক মতিউর রহমান, প্রথম আলোর সম্পাদক উপস্থিত। তো উপস্থিত তারা যা করেছে, মানে স্পষ্ট বলছে তারেক রহমানকে দরকার, তারেক রহমান আগে আসলে আরো ভালো হতো, রাজনৈতিক শূন্যতা, বিএনপি জিতবে আমরা দেখতেছি, মানে পাম যত প্রকার সব দিয়েছে। চারদিকে তোলপাড় শুরু হয়ে গেছে যে বিএনপি কাজটা করলো কি, তা কি কাজ করেছে এটা আগে শুনে। প্রকাশ্যে প্রথম আলো, ডেইলি স্টার এবং বিএনপি কার্যত মিলে গেছে। প্রথম হচ্ছে এটা গণমাধ্যমের চরম 2 নম্বরই, চরম অসততা, পক্ষপাতমূলক আচরণ। কারণ এই প্রথম আলো, ডেইলি স্টার তো ভারতের দালাল, এরা ইসলামপন্থীদের হত্যার বৈধতা উৎপাদন করেছে, এরা জঙ্গি নাটক সাজিয়েছে, এরা প্রগতির নামে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং অনেকবার সরাসরি আল্লাহ রাসূলকে কটূক্তি করে ক্ষমাও চেয়েছে এই প্রথম আলো। আমরা সেটা বলে যাইনি। এই প্রথম আলো কোন প্রকারের পত্রিকা? শিবির হত্যা করার জায়েজ, ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, পুলিশকে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে, শিবির কিনা প্রমাণ করতে পারলে আর কোনো সমস্যা নেই। এটা ছিল প্রথম আলো ন্যারেটিভ। এই জনবিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী ভারতের দালাল, বাংলাদেশের সকল অশান্তির মূল এই প্রথম আলো, ডেইলি স্টার, বিএনপি মিলেমিশে একাকার হয়ে যাওয়ার মাধ্যমে বিএনপি নিজের পায়ে কুড়াল মেরেছে। জাতি মনে করেছে এই প্রথম আলো বিএনপি এখন এক, এর মানে বিএনপি হচ্ছে অ্যানাদার আওয়ামী লীগ। এইটা জনপরিসরে এস্টাবলিশড হয়েছে, বিএনপি নিজের পায়ে নিজে এভাবে কুড়াল মেরেছে। শুধু কি এটা না, আরো যেটা করেছে দেখেন, আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। এই যে হাওয়া ভবনের যে ঘটনা, তারেক রহমানের হাওয়া ভবন মানে বাংলাদেশের দুর্নীতির আসল ভবন। হাওয়া ভবন এছাড়া 10% খাম্বা তারেক, গ্রেনেড হামলা মামলা, অমুক তমুক, তারেক রহমানের যত কুচরিত্র আছে, বা তারেক রহমানের আজকের এই 17 বছরের নির্বাসিত জীবন, এবং তারেক রহমান যে মায়ের খেয়েছে, ভয়ানক নৃশংস নির্যাতনের শিকার হয়েছে 111 সরকারের হাত ধরে, এই সব ন্যারেটিভ উৎপাদন করেছে প্রথম আলো। বিএনপির যে কোনো লজ্জা শরম নাই, নির্লজ্জ একটা দল, যারা তারেক রহমানকে, বিএনপির প্রাণ, বিএনপির অনুভূতি, যে তারেক রহমানকে যারা খাম্বা, 10%, হাওয়া ভবন সহ নানান বয়ানে ভূষিত করে সান্দাবাজ, দুর্নীতির বরপুত্র, সেই তারেক রহমানের দল বিএনপি এখন প্রথম আলো, ডেইলি স্টারকে আব্বা মানে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই 10% খাম্বা, অমুক তমুক, এগুলো আওয়ামী লীগ বলে নাই, এটা প্রথম আলো বলেছে। বলে একটাও আওয়ামী লীগের আবিষ্কার, এগুলো সব প্রথম আলো, ডেইলি স্টার আবিষ্কার। খালেদা জিয়া যে আজকে এই অবস্থা, এটা প্রথম আলোর তৈরি, প্রথম আলোর ন্যারেটিভের ফল। দর্শক, সেই এবং এই প্রথম আলো আমাদের বিপ্লবের বিরুদ্ধে ছিল, কারণ আমাদের বিপ্লব হয়েছে ভারতের বিরুদ্ধে, আর প্রথম আলো ছিল ভারতের দালাল, আছে ভারতের দালাল এখনো। কি শয়তান এটা করেছে আপনারা দেখেছেন, শরীফ ওসমান হাদি শাহাদাতকে কেন্দ্র করে ডেইলি স্টার 10s of thousands মানে 1 লাখের কম লোক হয়েছে। 10s of thousands মানে 1 লাখের কম, অথচ মিলিয়নস লোক হয়েছে। এরপরে শহীদ তো বলেই না, শয়তানি, কত প্রকার শয়তানি কে না জানে, এটা নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক সময় যাবে। সেই প্রথম আলো, ডেইলি স্টারের সাথে বিএনপির এত মাখামাখি, জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে জবাব দিবে। বিএনপি ভেবেছিল এটা সেই হাসিনার জমানা, ভারত কাউকে ক্ষমতায় রাখে, কাউকে ক্ষমতা থেকে উৎখাত করে। হাসিনার জমানায় ভারত ভাগ করে দেয়, জামাত 2টা সিট পাবে, বিএনপি এই কয়টা সিট পাবে। বিএনপি ভেবেছিল ওই যুগ আছে, এই জন্য প্রথম আলোকে আব্বা মেনেছে, ডেইলি স্টারকে আব্বা মেনেছে। কিন্তু আসলে তো ওই যুগ নাই, প্রথম আলো, ডেইলি স্টার কিচ্ছু করতে পারবে না, যার ফলে বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না। বিএনপি যদি জনগণের ভোটাধিকারে বিশ্বাস করত, যে না জনগণের ভোটে ক্ষমতা পরিবর্তন হবে, কোন প্রথম আলো, ডেইলি স্টার ইন্ডিয়া কাউকে ক্ষমতা আনতে পারবে না, বিএনপির এই বিশ্বাস থাকলে প্রথম আলো, ডেইলি স্টারকে নির্লজ্জভাবে এভাবে আব্বা মানত না। বিএনপি নতুন আব্বা প্রথম আলো এবং ডেইলি স্টার, এটা জনগণকে জানিয়ে দিন। এবং এই মাখামাখি অনুষ্ঠানে বিএনপি প্রথম আলো, ডেইলি স্টারের ন্যারেটিভ এক, যেটা আওয়ামী লীগ বলতো, যেমন ভারতের আবিষ্কার মব, ওইটা বলছে সালাউদ্দিন যে মবক্রেসি, চেয়েছিলাম ডেমোক্রেসি, পেয়েছি মবক্রেসি। এই মব, এটা কার আবিষ্কার? ভারতের আবিষ্কার। আপনি বলেন তো, বিশ্বজিৎকে হত্যা থেকে শুরু করে আবরার ফাদ হত্যা, এই সময় কি মব বলতো কেউ?
সংগ্রাম পত্রিকায় হামলা, সংগ্রামের সম্পাদক বাংলাদেশের সবচেয়ে প্রবীণ সম্পাদক আবুল আসাদের উপর হামলা করে দাড়ি ধরে টেনে নিয়ে তাকে যেভাবে কারাগারে মাসের পর মাস রাখা হয়েছে, সন্ত্রাসীরা এটা করেছে। ওইটাকে কেউ মব বলেছে? একটু বলেন তো, কোন পত্রিকা মব বলেছে? কোন নেতা মব বলেছে? বলে নাই। কিন্তু এখন মবক্রেসি, মব, এগুলো কোথায় পেয়েছেন? ভারত শিখিয়ে দিয়েছে। বিপ্লবকে, জনগণের আন্দোলনকে মব বলছেন। একদম ভারতের সুরে কথা বলছেন শিলং সালাউদ্দিন। এবং প্রথম আলো সম্পাদক, ডেইলি স্টার সম্পাদকের যে বক্তব্য, মিটি মিটি হাসে এবং তারেক রহমানকে একটু পাম দেয়। কারণ এরা তো জানে যে বিএনপি কি বোকা, শুধু বোকা না, বোকাচো, বোকাচো দা, এটা হচ্ছে বিএনপি। কারণ যে বিএনপি কে নাকানি চুবানি খাওয়াইয়ে এখন সেই বিএনপি প্রথম আলো ডেইলি স্টারকে আব্বা আব্বা বলছে, প্রথম আলো ডেইলি স্টারকে বর্ষতা স্বীকার করিয়েছে। মজা না এখন? তো দর্শক, এই ভারতের দালালি করে বিএনপি পার পাবে না। তারেক রহমান আরো বিপদে পড়বেন। কি মনে করেন তারেক রহমান দেশে আসছেন 7 দিনের জন্য আসছেন, এটা বলবো, অনলি ফর 7 days, আবার ফিরে যেতে পারেন, সম্ভাবনা আছে। পলিটিক্যাল অ্যাসাইলামের সুবিধা বাদ দিয়ে আসেননি, ফর দি টাইম বিং এসেছেন, আবার চলে যেতে পারেন, এই সন্দেহ আছে। তখন প্রথম আলো ডেইলি স্টার কি করে দেখবেন? এই প্রথম আলো ডেইলি স্টারের শয়তানির জবাব ইলিয়াস পিরা কি দিবে? সোশ্যাল মিডিয়া দিবে, জনগণের ভোট, এটাই হচ্ছে আমাদের শক্তি। প্রথম আলো ডেইলি স্টার ভারত বিএনপির শয়তানি দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে না এবং তারা ক্ষমতায় আসতে পারবে না, এটা স্পষ্ট হয়ে গেল। বিএনপি নিজেরা তারেক রহমানকে, প্রথম আলো ডেইলি স্টারকে এভাবে সেলিব্রেট করে, এভাবে আব্বা মেনে তারেক রহমানকে 10% খাম্বা হিসেবে নিজের আখ্যায়িত করলো। বিএনপি এটাকে মেনে নিল। তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়া এটিএমের টাকা আত্মসাৎকারী বসুন্ধরার কাছে কত 100 কোটি টাকা না কত টাকা চান্দা চেয়েছে, এগুলো সবকিছু তারেক রহমানকে এইভাবে বড় দুর্নীতিবাজ হিসেবে, দুর্নীতির বরপুত্র হিসেবে 10% খাম্বা হিসেবে স্বীকৃতি দিল বিএনপি, এই প্রথম আলো ডেইলি স্টারকে সেলিব্রেট করার মধ্য দিয়ে, আব্বা মানার মধ্য দিয়ে। জামাতের পক্ষে মাঠে নেমেছেন বীর মুক্তিযোদ্ধা, সময়ের আলোচিত রাজনীতিবিদ, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। মুহূর্তেই সেই বিএনপির ফজলুর রহমান সহ পুরো বিএনপির নরম সুর। বিএনপি এবার মজা বুঝবে, বিএনপি এবার কঠিন পরিস্থিতিতে পড়বে। কারণ জামাত এবার কাটা দিয়ে কাটা তুলতে শিখেছে। মেজর আখতারুজ্জামান পুরো আগুন, জামাতের রাজনীতিতে এসেই হিট করেছেন, মিডিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। টকশোতে তার সাথে কেউ কথায় পাচ্ছেই না। জামাতকে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করছে এবং এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি জামাত, কোন চান্দাবাজি গোষ্ঠী নয়। এটা আখতারুজ্জামান রঞ্জন প্রমাণ করছেন। এখন এটা প্রমাণ করতে শাহরিয়ার কবিরে গেলে তো তাদেরকে গালি দিতেন, কিন্তু বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনকে গালি দেন। এছাড়া আপনারা জানেন যে জামাতকে তারেক রহমান বিএনপির ফজু পাগলাকে নমিনেশন দিয়েছে এত বিতর্কের পর শুধুমাত্র জামাতকে ঘায়েল করার জন্য, যে ফজু পাগলা তুমি জামাতকে ঘায়েল করবা, অনলি এই কারণে তোমাকে নমিনেশন দিলাম, নইলে ফজু পাগলাকে নমিনেশন দেওয়ার কথা না। তার পদ স্থগিত করেছে বিএনপি, তিনি সাংগঠনিক শাস্তির মুখোমুখি হয়েছেন, জনগণ তাকে জুতা পিটা করেছে, তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত। সেই ফজু পাগলা বিএনপি নমিনেশন পেয়েছেন শুধু একটা কারণে, জামাতকে ধোলাই দিবা। জামাত সিস্টেমে ফজু পাগলার মুখ বন্ধ করে দিয়েছে। ট্রাইব্যুনালে নাকানি চুবানি খেয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে ফজু পাগলা এখন চুপ। এখন কিন্তু ফজু পাগলা কোনো পাগলামি নাই, এখন ফজু পাগলা ফজুর রহমান হয়ে গেছেন, পাগলামি শেষ। সর্বশেষ একটা বক্তব্য শুনলাম যে জামাতের প্রশংসা করছেন, যে জামাতে এখন কোনো যুদ্ধ অপরাধী নাই, অমুক তমুক, এখন জামাত ভালো। আসলে আখতারুজ্জামানের ভয়ে বিএনপি সোজা হয়ে গেছে, ফজু পাগলারা সোজা হয়ে গেছে। আখতারুজ্জামানকে জামাত ইসলামী গ্রহণ করেছে অনেক কারণে, তবে পলিটিক্যাল স্ট্র্যাটেজি একটা কারণ হচ্ছে ফজু পাগলাদেরকে কাটা দিয়ে কাটা তোলা।
যেমন ফজলু পাগলা যদি কোনো টকশো করে, আর সেই টকশোতে যদি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান যায়, ফজলু পাগলাকে পাগলামি ছুটেই দেবে। এই ভয়ে এখন জামাতের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ে টকশোতেও সাহস পাবে না বিএনপি। এতদিন খুব কমফোর্ট জোনে ছিল যে আমরা টকশোতে জামাতকে পেলে। দেখেন, আমি এই বিষয়টা ক্লারিফাই করি। জামাতের বিরুদ্ধে ৭১ নিয়ে যে বিএনপির বেশিং, এতে জনগণের উপর ভোটের রাজনীতিতে কোনো প্রভাব নেই। আওয়ামী লীগের আমলে কিছুটা ছিল, কিন্তু এখন কোনো প্রভাব নেই, কারণ এটা বিএনপি বলছে। বিএনপি তো রাজাকারদের দল। বিএনপি তো ৭১ সালে ছিলই না। বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম লীগ এবং রাজাকারদের হাত ধরে। অতএব বিএনপি মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারে, এটা হয় না। কিন্তু টকশোতে একটু মজা নেওয়া যায়, জামাতকে বিব্রত করা যায়, এটা করা যাবে, কিন্তু জামাতের ক্ষমতা আসা এতে ঠেকানো যাবে না। এখন ওই বিএনপি টকশোতে মজা নেওয়ার জায়গাটাও শেষ করে দিচ্ছেন এই আখতারুজ্জামান রঞ্জন। ৭১ নিয়ে টকশো করবেন, ফজলু পাগলা ভার্সেস জামাত। ঠিক আছে, ফজলু পাগলা ভার্সেস আখতারুজ্জামান কেমন হবে? তো দর্শক, এটা বিএনপি টের পেয়েছে, যার ফলে ফজলু পাগলা অনেকটা সোজা হয়ে গেছে। এখন সেই পাগলামি করে না, পাগলা প্রীতম মিডিয়া বোঝা শুরু করেছে। ফজলু আখতারুজ্জামান রঞ্জন তিনি রাজপথে নেমেছেন। তিনি এতদিন জামাত ইসলামীতে যোগ দিয়ে জাস্ট মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিলেন, কিন্তু না, এবার মাঠে নেমেছেন। মাঠে নেমে তিনি বলছেন জামাত আশ্রয় না দিলে রাস্তায় পড়ে থাকতে হতো। এখন জামাত যেমন একটা হীরার টুকরা, যদি রাস্তায় পড়ে থাকে, মাটির নিচে ডাস্টবিনে পড়ে থাকে, ওটার কোনো দাম নেই। কিন্তু হীরার টুকরাটা আপনি যদি আইডেন্টিফাই করে কোন শপিং কমপ্লেক্সে নিয়ে যেতে পারেন, তখন ওটার দাম কোটি টাকা। আখতারুজ্জামান রঞ্জনের ক্ষেত্রে এটাই। তিনি বীর মুক্তিযোদ্ধা এবং একই সাথে তিনি সাবেক সংসদ সদস্য, তার অনেক টেবিল ফেম আছে, তিনি কথা বলতে পারেন। জামাত এটাকে কাজে লাগাচ্ছে, বিশেষ করে মুক্তিযোদ্ধা এবং কোন ফৌজদারি মামলার আসামি নন, তিনি ক্লিন ইমেজের লোক। তার রাজনৈতিক দলবদল নিয়ে নানান বিতর্কিত মন্তব্য আছে, কিন্তু তিনি তো কোনো জেল খাটা ব্যক্তি না। তিনি বিএনপি নেতাদের মতো তো সাজাপ্রাপ্ত রাজাকার না, তিনি তো কোনো রাজাকার পুত্রও না, মির্জা ফখরুল কিংবা আমির খসরুর মতো। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তো এই জায়গায় ওই হীরার টুকরার মতো রাস্তা করে থাকতেন, জামাত কুড়িয়ে এনে ওটাকে এখন কোটি টাকার মূল্য বাড়িয়েছে। জামাতেরও অনেকে নাক সিটকান যে একে কেন নেওয়া হয়েছিল। আরে একে কেন নেওয়া হয়েছে এটা বিএনপি জানে, যে বিএনপির কেমন লাগছে, বিএনপি কলিজে ছিঁড়ে যাচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জন জামাতে যোগ দিয়েছে। কিছুদিন পর জামাতকে রাজাকার বলে অঘোষিত বা ইনফরমাল বক্তব্য দিলেও দেখবেন যে জামাতে ১১০১ মুক্তিযোদ্ধার প্রতিবাদ, বিবৃতি দেয় না যে ১০১ বুদ্ধিজীবীর প্রতিবাদ, ১০১ বিশিষ্ট ব্যক্তির প্রতিবাদ, ওইরকম ১০০১ জন বিশিষ্ট মুক্তিযোদ্ধার প্রতিবাদ। জামাতে এই মুহূর্তে প্রায় ১০,০০০ সক্রিয় জামাত আছে যারা মুক্তিযোদ্ধা, ১০,০০০। ২০১৪-১৫ সালের দিকেই ৬,০০০ ছিল, এখন সেটা ১০,০০০ ছাড়িয়েছে কমপক্ষে। আখতারুজ্জামান রঞ্জন বিএনপির মুক্তিযুদ্ধ ব্যবসা জামাত বিরোধিতার জায়গায় এটা খেয়ে দিবেন, তবে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জামাত ইসলামীতে আশ্রয় না পেলে রাস্তায় পড়ে থাকতে হতো বলে মন্তব্য করেছেন দলটির সদ্য যোগ দেয়া বিএনপি সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জন। এখানে তিনি আরো অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। এটা একটা কার্টেজিমূলক কথা, এটা জামাতের প্রতি তার একটা কৃতজ্ঞতামূলক কথা, কিন্তু সেটাকে ধরে শিরোনাম বানানোর কোনো প্রয়োজন ছিল না। তিনি অন্যান্য কি বলেছেন ওইটা দেখেন। তিনি বলেন জামাত ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে, তারা আশ্রয় না দিতেও তাহলে হয়তো আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো। এই বয়সে নতুন করে ঘর বা দল করার সামর্থ্য আমার নেই, আমার ঘরে চাল নেই, চুলা নেই, আমি কিভাবে নতুন ঘর বানাবো? এই বয়সে কেউ আমাকে আশ্রয় দেবে না, কিন্তু জামাত ইসলামী আশ্রয় দিয়েছে, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যে কোনো বীর মুক্তিযোদ্ধা যিনি কোনো গণহত্যার সাথে কোনো ক্রাইমের সাথে জড়িত না, ফৌজদারি মামলার আসামি না, সাজাপ্রাপ্ত না, জামাত তাকে গ্রহণ করতে কোনো আপত্তি করার কথা না। বাংলাদেশে আইন অনুযায়ী আখতারুজ্জামান রঞ্জনের জামাত ইসলামী করবে, এটা তার অধিকার বটে। কারণ যদি তিনি জুলাই আন্দোলনের কোন মামলার আসামি হতেন তখন ভিন্ন কথা ছিল। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার
কচিঘাটা কলেজ মাঠে ওসমান হাদির শোকসভায় তিনি এসব কথা বলেন। এই কিশোরগঞ্জেই আছে ফজু পাগলা। এখন আমি বিশ্বাস করি ফজু পাগলা সহ পুরো বিএনপি ভয় কাঁপছে, থরথর করে কাঁপছে। বিএনপির দালাল ইনকিলাব পত্রিকার ভাষায় আখতারুজ্জামান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি জামাত ইসলামী কষ্ট পায় এমন কথা কখনো বলবো না, প্রয়োজনে আমার জিহ্বা কেটে ফেলবো, কারণ তারা আমাকে আশ্রয় দিয়েছে, আমি তাদের ভালো মনের সঙ্গে থাকবো, জামাত তাদের রাজনীতি করবে, এগিয়ে যাবে। তিনি আরো বলেন, হঠাৎ করে দেখছি আমার দাম বেড়ে গেছে, বিএনপি অনেক বন্ধু ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছেন, এতে আমি সুক্রিয়া জানাই। তারা এখন বুঝতে পারছেন আমি তাদের ঘরের একটি মোটা খুঁটি ছিলাম, আমি নিজ দল ছেড়ে আসিনি, আপনারাই আমাকে বের করে দিয়েছেন। গত 3 বছর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, এমনকি বিয়ের দাওয়াতও দেননি, আজ আমাকে গালাগালি করছেন, এতেও ভালো লাগে, কারণ বুঝি আপনারা আমাকে নিয়ে ভাবছেন। এই সময় তিনি ইনকিলাব ওসমান হাদি হত্যার বিচার দাবি করেন। কটিয়াদি পাকুন্দিয়া আসনে জামাত ইসলামী প্রার্থী শহীদুল ইসলাম মোরল, উপজেলা আমির মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। সামনে আখতারুজ্জামান বলছেন 100 বিএনপি দেখবে।